সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শরীর দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েটর নামে কুৎসিত ভিডিও প্রচার করছেন কিছুজন। কার্যত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ জানিয়েছিলেন সঙ্গীতা দাস অ্যাডভোকেট। আপনারা প্রত্যেকেই জানেন তারা কারা, আপনাদেরকে আর বুঝিয়ে দিতে হবে না। তারপর তারা থানায় গিয়েছিলেন এবং যারা ভিডিও বানাতেন, কুৎসিত ভিডিও যারা বানাচ্ছিলেন, তাদেরকেও থানায় ডেকে পাঠানো হয়। তারা কি করেছেন জানেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এটাকে কি বলবেন জানি না, তারা রীতিমতো থানায় যে কনভারসেশন হচ্ছে সেই কনভারসেশনকে কার্যত পাবলিক পাবলিকে ওপেন করেছে। আমি তাদের ছবি দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা বুঝে যাবেন। থানায় কি কনভারসেশন হচ্ছে সেটাকে পাবলিকলি এনেছেন, পোস্ট করেছেন। কি কনভারসেশন হচ্ছে থানার মধ্যে, যেখানে ভিডিও করা যায় না। আমার সঙ্গে রয়েছেন যিনি অভিযোগ জানিয়েছিলেন, সঙ্গীতা দাস, আইনজীবী। কথা বলবো দিদি, আপনি কিছুজন অশ্লীল ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিলেন, তাদেরকে আপনি কার্যত এক্সপোজ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আমি বলছি কি বিষয়টা, থানার দেখা যাচ্ছে একটা ক্লিপিংস, তারা থানায় এই করতে পারবেন না, ওই করতে পারবেন না, 18 বছর তারা বিভিন্ন রকম থানার যে ইন্টারনাল কথাবার্তা তারা সেটাকে সামনে এনে দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি একটু শুরু থেকে শুরু করি। কিছুদিন আগে আমি একটা কমপ্লেন লঞ্চ করেছিলাম থানার মাধ্যমে। আর সেখানে যেটা সিস্টেমে যেরকম হয় সেরকমই হওয়া উচিত, স্টেপ বাই স্টেপ, সেগুলো আমি বাইরে আনিনি সেটা। কিন্তু যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়াকে নিয়ে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষেরই বিষয়টা জানা উচিত। কারণ সোশ্যাল মিডিয়ার মানুষদের নিয়ে এই বিষয়টা, এবং সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার হোক বা যাই কিছু হোক, তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে রিলেটেড। আর বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়াকেই শুদ্ধিকরণের বিষয় নিয়ে চিন্তা ভাবনা চলছে, সেই জন্য সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষ থাক খারাপ মানুষ থাক, প্রত্যেকেরই জানার অধিকার আছে যে কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি হয়তো কমপ্লেনটাও হয়তো আমি সাপ্রেস করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ কিনা এই মেসেজটাও বাইরে যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি। কারণ আমরা বর্তমানে প্রশাসনিক ভাবে যে সবসময় খুব যে সাহায্য পাই বা পজিটিভ দিক যে আমরা দেখতে পাই, তা তো নয়, একেবারেই নয়। তো যাই হোক, আমি যখন কমপ্লেন করেছি, কমপ্লেন যে আমি করেছি সেটাও আমি ভিডিও দেখা মানে একেবারে অশ্লীলতার চরম সীমায় পৌঁছে যাওয়া। মানে আমরা আপামর বাঙালি বলবো না, আপামর ভারতবাসী, যেটা আমরা আশা করতে পারি না। ভারতবর্ষের একটা তো সংস্কৃতি, একটা ঐতিহ্য তো একটা আমরা মেনটেন করি। অন্য দেশের কথা আমি বলতে পারবো না, তাদের দেশের কথা তারাই বলতে পারবে। কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্যে বা আমাদের বাঙালি ঐতিহ্যের মধ্যে যেটা একেবারেই যায় না, আমাদের সম্ভ্রম বজায় রেখেই আমাদের সবকিছু করতে করতে হয়, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক আর সংসারের মধ্যেই হোক। তবে গিয়ে সবকিছুর ব্যালেন্স ঠিক থাকে। এবার আইন কি হলো না হলো, আইনে তো অনেক কিছু থাকে, বা টার্মস অ্যান্ড কন্ডিশনও তো অনেক কিছু থাকে। তার মানে কি আমরা খুল্লাম খুল্লা হতে পারি? পারি তো নয়। খুল্লাম খুল্লা কি আমরা আমাদের বাড়িতেই হোক আর বাড়ির বাইরে হোক আমরা কি অ্যালাউ করতে পারি? পারি তো নয়। তো এই জায়গা থেকে এই রাশিয়ান ভাবি বা রাশিয়ান বৌদি, যাই কিছু বলা যাক না কেন, উনি যেভাবে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করে যাচ্ছেন দিনের পর দিন, এবং উনি ওনার সর্বাঙ্গ দেখানোর অভিপ্রায় আর কি, বা যতটা সম্ভব দেখালে সামনের পুরুষদেরকে প্রভোগ করা যায়, সেই প্রভোকেশনটাকে একেবারে খুব প্রপারলি উনি ওনার ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। হতে পারে ওনার কাছে ওটাই হয়তো কন্টেন্ট, হতেই পারে। উনি কিভাবে কন্টেন্ট করবেন সেটা অ্যাবসলিউটলি তার ব্যাপার। কিন্তু ওনার যে প্রভোকেশন, সেই প্রভোকেশনটা আমাদের সমাজের জন্য, আমাদের সোসাইটির জন্য, আমাদের সংস্কৃতির জন্য একেবারেই যায় না। কারণ আমরা অ্যাডাল্ট মানুষ যা কিছু করতে পারে, তাহলে তো বাবা মা অ্যাডাল্ট, বাবা মা তো অ্যাডাল্ট, তাহলে কি তারা কেউ চাকরি করতে পারে? বাবা মা তো অ্যাডাল্ট, বাচ্চার সামনেই হোক আর অ্যাডাল্ট ছেলে মেয়ের সামনেই হোক, বাবা মা কি যা কিছু করতে পারে? সেখানে কেন গোপনীয়তার ব্যাপার থাকে? অ্যাডাল্ট, তাই না? তাদের তো স্বাধীনতাও আছে, আর অ্যাডাল্টদের যে অধিকার সেটাও তো আছে। তারা কি আমি অন্য কোনো সম্পর্কে, কারণ আপনারা বলতে পারেন যে লাভার্স, প্রেমিক প্রেমিকা, আরো মানে কি বলবো, অসামাজিক সম্পর্ক অনেক, আমি কিন্তু কোনো দিকে যাইনি, সরাসরি বাবা মাতে গেলাম। বাবা মা তো অ্যাডাল্ট, আর বাবা মার কি বলবো, বাবা মার মিলনের সন্তানের সৃষ্টি, এটার মধ্যে তো কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, বা এটার মধ্যে তো কোনো কুরুচিকরও তো কিছু নয়। এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল, তাই তো? সেটাও কি সামনে আসে না? সেটা সামনে ঘটে? ঘটে তো নয়। তো সবকিছুরই নেগেটিভ পজিটিভ দুটো দিকই তো থাকে। তো আমি পজিটিভটাকে আমি পজিটিভলি নেব, আর নেগেটিভটাকে তো নেগেটিভ ভাবেই নেব। তো তুমি একজন ব্যক্তি ক্রিয়েট করতেই পারো, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কন্টেন্ট ক্রিয়েট করতেই পারো, কিন্তু তুমি সামনের পুরুষগুলোকে, ছেলেগুলোকে
তুমি রিপিটেডলি প্রভোগ করছো, কারণ তুমি জানো যে ক্যামেরার ভেতরে তুমি আছো, তোমাকে ক্যামেরার বাইরে তো কেউ নিয়ে যেতে পারছে না। কিন্তু এই প্রভোকেশনের দ্বারা কে বলতে পারে না যে আমাদের সমাজে, আমাদের সংসারে আরো দু চারটে ধনঞ্জয়ের সৃষ্টি হবে? কে বলতে পারে না দু চারটে ধনঞ্জয়ের সৃষ্টি হবে? আমি চাই না আমার সোসাইটিতে বা আমার দেশে বা আমার আশেপাশে কেউ একটা অভয়া তৈরি হোক। মানে এই লালসার শিকার হোক। হ্যাঁ, কোনো কেউ অভয়া তৈরি হোক, কোনো বোন অভয়া হোক। আবার আমি এটাও চাই না যে আমার কোনো ভাই ধনঞ্জয় হোক। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার আজকে এই প্রতিবাদ। কারণ আমাদের এই তিলোত্তমার ঘটনাও তো ঘটে গেল, সেটা তো প্রতিবাদ করতে গিয়ে তো ঘটনাটা ঘটেছে। এবার ঘটনা, আইন কানুন, বিচার ব্যবস্থা কি হবে না হবে সেগুলো তো পরের কথা, ঘটেছে তো। এইবার একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সবাই হেই হেই রাই রাই করে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু ঘটনা ঘটার সূত্রপাত কোথায়, রুটটা কোথায়, রুট গুলো কোথায়, একটা নয় রুট গুলো কোথায়। আমরা যদি সেই রুট গুলোকে তুলে ধরতে পারি, সেই রুট গুলোকে যদি আমরা উপড়ে দিতে পারি, তা আমরা সেটা কেন করব না? আমরা শিক্ষিত সমাজে যারা আমরা বুদ্ধিজীবীদের মধ্যে পড়ি, তাই না? আমরা যদি একজনের জায়গায় 10 জন এগিয়ে এসে যদি সেই রুট গুলোকে উপড়াতে পারি, আমার চিন্তা ভাবনা সেই জায়গা থেকে। এই যে আপনি অভিযোগ জানালেন, তারপর কি হলো থানায়? এইবার ঘটনাটা হচ্ছে, দেখো আমি থানার এই ব্যাপারটা না আমি বাইরে আনতে চাইনি, প্রথম কথা। কারণ ইন্টারনাল ব্যাপার, লিগাল সাইডের মধ্যে থাকাটাই ভালো। যেটা লিগালি হচ্ছে সেটা লিগালি হোক। হ্যাঁ, এটা কিছু হয়তো হতে পারে যে এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, এটা বলা যেতে পারে, কিন্তু পুরোপুরি বিষয়টা তো সামনে তুলে ধরা যায় না। তাহলে তো আমরা তো কোর্টরুমের হিয়ারিং সব বাইরে তুলে ধরতে পারি, আমরা কি সেটা করি? সেটা তো করি না। তো ঘটনা হচ্ছে, আমাকে গতকাল সকালের দিকে, এই একটু বেলার দিকে 10টা সাড়ে 10টার দিকে আমাকে থানা থেকে ফোন করা হয় যে থানাতে তো ধরুন আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় তো যেতেই হয়, এবং মোটামুটি সবাই সবার আমরা পরিচিত, চেনা জানা মানুষজন আমরা। তো আমাকে থানা থেকে ডেকে পাঠানো হয় যে ম্যাডাম আপনি একটু আসতে পারবেন, আপনার সঙ্গে আমাদের একটু দরকার আছে। তো আমি জিজ্ঞাসা করলাম কোন বিষয়, কি বিষয়, আমাদের তো অনেক বিষয় থাকে। তখন এই বিষয়টাকে উল্লেখ করে ওনারা আমাকে জানালেন যে আপনি একটু প্লিজ 4টের সময় একটু আসবেন। আর ওনারা এসেছিলেন, সঙ্গে অ্যাডভোকেট নিয়ে এসেছিলেন, ওনাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আর আপনার সঙ্গে এই বিষয়ে আমরা একটু আলাদাভাবে কথা বলতে চাই, একটু আলোচনা করতে চাই। পয়েন্ট টু বি নোটেড, আপনার সঙ্গে আমরা একটু আলাদাভাবে কথা বলতে চাই, এই বিষয় নিয়ে একটা আলাদাভাবে আলোচনা করতে চাই। আবারও বলছি, পয়েন্ট টু বি নোটেড। তো আমার গতকালকে ওই টাইমটাতে একটা অন্য কাজ ছিল, অফিসিয়াল কাজই ছিল, অন্য একটা কাজ ছিল। তো আমি বললাম আমি যদি এই টাইমটা না পারি, একটু যদি দেরিতে বা একটু সন্ধ্যের দিকে যাই, তো ওনাদের মানে বাই হুক অ্যান্ড কুক ওই টাইমটাই ওনাদের কাছে যেতে হবে। তো আমি দেখলাম আমি কমপ্লেন করেছি, আমাকেই যখন ডাকছে, আমার যাওয়াটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো আমি আমার অন্য কাজকে অফ করে আমি বললাম ঠিক আছে আমি তাহলে যাচ্ছি বলে আমি আমার মোটামুটি শিডিউল টাইমে গেলাম। 10 মিনিট আমার একটু লেট হয়েছিল বৃষ্টির কারণে গেলাম। তো যাওয়ার পরে নর্মালি আমরা গেলে যেখানে বসি, যেখানে কথা বলি বা কিছু, প্রথমে ওখানে যাওয়ার পরে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ওখানে বসার পরে আমাকে নিয়ে যাওয়া হলো মোটামুটি ওনাদের যে অফিসাররা বা স্যারেরা যেখানে বা সাহেবরা যেখানে বসেন টেবিলে আর কি, কনফারেন্স রুম টাইপের যেটা আর কি, আমি জানি না। তো আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো। তো আমি সেইখানে গেলাম, আমি বসলাম। তারপরে ওনাদের নিজেদের মধ্যে নিজেদের না বেশ একটা আহ ছোটাছুটি, হ্যাঁ ছোটাছুটি, মানে সাহেবদের মধ্যে কথাই বলছি, মানে সবার মধ্যে একটা ছোটাছুটি ভাব চলছে যে একদল আসছেন একটু কানে কানে কথা, আস্তে আস্তে কথা, আবার যাচ্ছেন আসছেন, মানে এইরকম হতে হতে এইবার মোটামুটি একটু ওই জামাই আপ্যায়ন টাইপের ব্যাপার তৈরি হচ্ছে, চাটা রেডি হওয়ার এরকম। ঠিক এইরকম সময় বাবুরা ঢুকলেন, যে বাবুদের নামে কমপ্লেন করা হয়েছে, উইথ অ্যাডভোকেট, 2জন অ্যাডভোকেট সঙ্গে ঢুকলেন। ঢুকে সবাই মোটামুটি বসা হলো। তো তখনই আমার কাছে না ব্যাপারটা একটু জলের মতো পরিষ্কার হয়ে গেল। কারণ কিনা আমাকে ডাকা হয়েছে এটা বলে যে আপনার সঙ্গে আমরা একটু আলাদাভাবে কথা বলতে চাই, আলাদাভাবে বিষয়টা আমরা একটু জানতে চাই, কারণ ওনারাও এসেছিলেন, সঙ্গে অ্যাডভোকেট নিয়ে এসেছিলেন। আর সেজন্য আপনাকে ডাকছি, আমরা একটু আলাদাভাবে আপনার সঙ্গে কথা বলবো, বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। আবারও বলছি, পয়েন্ট টু বি নোটেড। তো আমি ওরকম মিনিট 5-এর মধ্যেই সবাই একদম চলে আসলো, এবং ওনারা আসার সঙ্গে সঙ্গে চায়ের ট্রে চলে আসলো। আমি একটা অফেন্স, সে ক্রিমিনাল অফেন্স হোক বা না হোক সেটা বিচার্য বিষয়, একজন অ্যাডভোকেট হোক বা একটা লিটিগেন্ট পাবলিক হোক, কারো নামে কমপ্লেন দায়ের করেছে, তো সেই অ্যাডভোকেটই হোক বা সেই লিটিগেন্ট পাবলিক হোক, তাকে কখনো চায়ের অফার করা হয় না। অথচ যার নামে কমপ্লেন করা হয়েছে বা যাদের নামে কমপ্লেন করা হয়েছে, তারা ঢোকার সঙ্গে সঙ্গে চায়ের ট্রে এসে হাজির হয়ে গেল, এবং কতগুলো চা হবে একদম হিসেব নিকেশ করে চায়ের ট্রে এসে হাজির হয়ে গেল। সুতরাং এইটা না বোঝার মতন বাচ্চা মানুষ আমি নই। তার কারণ আমার এই প্রফেশনে 22-24 বছর হয়ে গেছে, হা করলে বুঝে নিতে পারি হাওড়া বলতে চাইছে না হাওয়া বলতে চাইছে। সুতরাং তখনই আমি বুঝে গেছি, আমি খানিকটা সাইলেন্ট হয়ে গেলাম।
যে সেটিংসটা কমপ্লিট। তো আর এর থেকে বেশি কিছু বলার আমার মনে হয় আর দরকার নেই। তো যিনি আইনজীবী তিনি আমার পাশে বসার পরে তো আমি সঙ্গে সঙ্গে সবাইকে চিনি, আমি সঙ্গে সঙ্গে বললাম ভাই একটা পোস্ট আমি করেছিলাম যে অ্যাডভোকেটই হোক না কেন তাকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য, তার জন্য যদি আমি কোনো অ্যাডভোকেট বা অ্যাডভোকেট কুলকে যদি আমি আঘাত করে থাকি তার জন্য আগেই বলছি সরি চেয়ে নিচ্ছি, সিচুয়েশন আমাকে এটা লিখতে বাধ্য করেছিল। ও সঙ্গে সঙ্গে আমাকে বললো যে দিদি, সঙ্গীতা দি, তুমি আমাদের অনেক সিনিয়র, তোমাকে আমরা সবাই খুব ভালো করে চিনি, তুমি কোন কোর্টে কোন অরিজিনাল সাইডে কোথায় কি মামলা করো না করো আমরা সব জানি, তোমাকে আমরা সবাই খুব ভালো করেই চিনি এবং তোমাকে সবাই খুব ভালো করে চেনে। কিন্তু আমি এখানে এসেছি অ্যাবসলিউটলি প্রফেশনাল মাইন্ডে এবং আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি, তাই আমি এসেছি। আমি আজকে যা কিছুই কথা বলবো না কেন তার একটাই কারণ, আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি তাই আমি বলবো ওপেন। ওর মধ্যে কোনো লুকোচুরি কিচ্ছু না, একদম টপ টু বটম ওই একটাই কথা বলেছে। আমি যা কিছুই বলছি তার একটাই কারণ, আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছি, আমাকে আমার ক্লায়েন্টের হয়েই বলতে হবে। তার প্রফেশন, আমি বললাম দেখ ভাই আমাদের প্রফেশনে তো এটাই সিস্টেম যে টাকা নেবে ক্লায়েন্টের, এবার ক্লায়েন্ট ঠিক কি ভুল সেটা তো যার ক্লায়েন্ট। এইবার আমি এমনও একদম শেষের দিকে বলেছিলাম মার্ডার করে আসলেও আমরা জানলেও আমাদেরকে সেই ক্লায়েন্টের হয়েই আমাদের বলতে হয়, কারণ ওটা আমাদের প্রফেশনাল এথিক্স এর মধ্যেই পড়ে। তো সেটা তো কোনো অপরাধ না, তুই তোর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়েছিস তুই তোর ক্লায়েন্টের হয়ে বলবি, এটাই তো স্বাভাবিক। তাই এর সঙ্গে তো আমি কোনো দ্বিমত করছি না। তখন বলছি না সঙ্গে দিদি তুমি যেন আমাকে ভুল বুঝো না। ব্যাস এইটা হলো আমাদের আগে ইন্ট্রোডাকশন বোথ অ্যাডভোকেটের। তারপরে যে ভদ্রমহিলাকে নিয়ে আর কি অভিযোগ, সেই ভদ্রমহিলা সামনাসামনি বসেছিল যখন আমাদেরকে কথা বলার সুযোগটা শুরুতেই দেওয়া হলো। তো ওর বডি ল্যাঙ্গুয়েজ আর প্রিভিয়াস কন্টেনারের ক্রিয়েটারের যে ভিডিও পোস্ট তার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কোনো মিল নেই। তো আমি তখন ওই মেয়েটিকেই বললাম যে বাবু তুমি তো অনেক ছোট, তোমাকে আমি ছোট বোন হিসাবে বা তোমাকে আমি যদি বড় দিদি হিসাবে একটা প্রশ্ন করতে পারি কি? তা বলছে করুন। তা আমি কোনো আগে বাগে কোনো মানে ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়েই, হ্যাঁ সবার সামনে ওনার পুলিশরা যারা ছিলেন তারা সবাই চুপচাপ, তারা কিন্তু কথার মধ্যে কেউই বিশেষ কথা বলেননি, কথা বলেছিলেন একজন, সেটা আমি একদম শেষে আসছি। তো আমি ওকে কোনো কিছু আগে পরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করেই আমি বললাম যে তুমি আজকে এই ড্রেসটা পরে এসছো কেন? তোমাকে না এই ড্রেসটা যায় না ঠিক, তুমি এই ড্রেসটা পরে এসছো কেন? তোমার যে ড্রেসটা তোমার ক্ষেত্রে ট্রেন্ড, তুমি যেটাকে ট্রেন্ড করো, যেটা ট্রেন্ডিং এর মধ্যে আছে, তুমি সেটা কেন পরে আসোনি বলো তো? না আমি থানায় এসেছি। থানায় এসেছো তো কি হয়েছে? তুমি তো পাবলিক ফিগার, পাবলিকের কাছে তোমার যেমন পরিচয়, আমি যেমন পাবলিকের কাছে আমার যেমন পরিচয় আমি তেমন চলবো, তোমার যেমন পরিচয় তুমি তেমনই চলবে। তা তুমি তোমার রাশিয়ান ভাবি, হ্যাঁ হতে পারে এখানে তুমি রাশিয়ান ভাবি হয়তো কথাটা তুমি উল্লেখ না করলেও, তোমার নাম তুমি উল্লেখ করলেও, কিন্তু তুমি যে ড্রেসটা নিয়ে, পুরো ব্যাপারটাই তো হচ্ছে ড্রেস আর তোমার প্রেজেন্টেশন, এইটা নিয়েই তো ঘটনাটা ঘটছে। তা তুমি সেই ড্রেসে কেন এলে না? এখানে হ্যাঁ এখানে তো সেটাই। হ্যাঁ তখন যখন বলছে না এখানে আমি কি করে আসি, আমি তখন বললাম তাহলে তুমি এটা মানছো তো ড্রেসটা জায়গা বিশেষ ব্যবহার করতে হয়, যেখানে যেমন ব্যবহার করা উচিত সেইভাবে ব্যবহার করতে হয়। তো এইখানে আমি কিন্তু কোনো উকিল হিসাবে কথাটা বলছি না, বড় দিদি হয়ে কথাটা বলছি, তোমাকে ছোট বোন মনে করে কথাটা বলছি। তাহলে এটা তুমি পরোক্ষভাবে মেনে মানছো তো যে সব ড্রেসটা সব জায়গায় যায় না? তারপরে এই কমপ্লেনের যে প্রসঙ্গ সেই নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে, সেগুলো আমার মনে হয় একেবারে খোলাখুলি বলাটা উচিত না, আমি সেটা বলবো না। তবে সমস্ত কিছু শেষে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে মেটা রুলস এ গিয়ে, মেটা রুলস এই মেটা রুলস এই মেটা। এবার আমার কাছে কথা হলো মেটায় রুলস আছে, মেটা যখন রুলসটা ক্রিয়েট করেছিল, মেটা যখন আমি এগুলো আর কি পুলিশদের সঙ্গে এবং অ্যাডভোকেটের সঙ্গে আমার সঙ্গে এই নিয়ে তর্কই হয়েছে। মেটা যখন রুলসটা তৈরি করেছিল, মেটা যখন বিজনেস পলিসিটা নিয়ে যখন মার্কেট লঞ্চ করেছিল, তখন কিন্তু মেটা এটা বুঝে উঠতে পারেনি যে সোশ্যাল মিডিয়াটাই কোনো একটা সময় গিয়ে দেহ ব্যবসার জায়গা, একটা মানে একটা সুন্দর একটা দেহ ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, একটা সুন্দরভাবে একটা দেহ ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই সোশ্যাল মিডিয়াটা। আর তার জন্য ক্ষতি হচ্ছে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। কারণ কিনা আফটার লকডাউন আমাদের বাচ্চারা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেবল কিন্তু মোবাইলের উপরে, তাদের পড়াশোনার সিস্টেমটাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু মোবাইল ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ এই ক্ষেত্রে ওনারা আবার লাইভ করে বলেছেন, আমি দেখেছি যে মোবাইল দিয়ে তুমি কি করবে, তুমি ব্যস্ত থাকবে আর বাচ্চাকে মোবাইল দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ ওখানেও একই কথাই বলেছে যে বাচ্চার হাতে মোবাইল দেবেন না, মানে সবকিছুর ব্যাপার হচ্ছে সব অধিকারটা শুধুমাত্র ওদের,
শুধুমাত্র ওদের, হ্যাঁ, ওরা যা খুশি করতে পারবে। মানধাতার আমলে মায়েরা পড়াশোনা করেছিল, তাদের হাতে মোবাইল ছিল না, কিন্তু বর্তমান দিনে বাচ্চারা পড়াশোনা করবে, তাদের হাতে কেন মোবাইল দিতে হবে? কারণ মানধাতার আমলে সিস্টেমের সঙ্গে বর্তমান সময়ের সিস্টেমের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, মানধাতার আমলের মা কাকিরা তো শরীর খুলে চলতো না। তা তুমি যদি বর্তমান প্রজন্মের মেয়ে হয়ে তুমি যদি শরীর খুলতে পারো, আর বর্তমান প্রজন্মের বাচ্চারা যাদের সিস্টেমেই আছে পড়াশোনা করতে গেলে এই জিনিসগুলো লাগে, যেখানে আমাদের গভর্নমেন্ট থেকেও পর্যন্ত মোবাইল দেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমরা বলতে পারো কি করে যে তাদের হাতে মোবাইল তোমরা দেবে না? তোমাদের কি বলার একটা অধিকারের মধ্যে পড়ে? তারপরে এইরকম কথাবার্তা তর্ক বিতর্ক হতে হতে তো আমাকে বলাই হচ্ছে, এটা আমাকে এইবার হচ্ছে পুলিশ অফিসারদের মধ্যে একজন কথা ধরেছেন। তিনি বলছেন, দেখুন ম্যাডাম, উনি তো মাইনর নন, উনি তো অ্যাডাল্ট, উনি তো করতেই পারেন, উনি তো দিতেই পারেন। আমি বললাম, অ্যাডাল্ট হলেই কি সবকিছু করা যায়? তাহলে তো সবকিছুই তো ওপেন ওপেন। রাস্তাঘাটে তো জন্তুদের সঙ্গে তফাৎটা কি থাকলো, জঙ্গলের সঙ্গে তফাৎটা কি থাকলো? তাহলে সবকিছু ওপেন হবে। জঙ্গলে জন্তুরা যেরকম সবকিছু ওপেন থাকে, তাহলে মানুষের ক্ষেত্রে সবকিছু ওপেন হবে। যদি অ্যাডাল্ট হওয়াটাই যদি একমাত্র তার হাতিয়ার হয়ে থাকে, সে সবকিছু করতে পারে, তাহলে জন্তুদের সঙ্গে মানুষের তখন তফাৎ দেখতে পাচ্ছি না। এইবার তারপরে এটা নিয়েও আরো তর্ক বিতর্ক। এইবার আমাকে কয়েকটা সিনেমার, আমি সিনেমাগুলোর নামও করছি না, বা তাদের কোন অ্যাক্ট্রেসের কথা বলছে সেই নামগুলো করছি না, দুটো সিনেমার কথা আমাকে বলা হলো যে এই সিনেমাতে যখন এই চরিত্রগুলো যখন উঠে এসেছিল তখন কেন প্রতিবাদ হয়নি। মানে সেটা তো তাদের একটা সেন্সর বোর্ডের ব্যাপার আছে, ঠিক আছে, আর সেটাতে প্রতিবাদ হয়েছে কি হয়নি, আর সেটাতে প্রতিবাদ হয়নি বলে আরেকটাই প্রতিবাদ হবে না, এটা কোন ধরনের নিয়ম হলো? তাই না? একটা অভয়া বিচার পায়নি বলে, একটা অভয়া বিচার পায়নি বলে সরে একটা অভয়া বিচার পায়নি বলে যে আরেকজন অভয়া বিচার পাবে না, এটা কি করে হতে পারে? এইবার শেষে যেটা হলো, আমাকে প্রেসার দেওয়া হচ্ছে যে আজকে, মানে প্রেসার দেওয়া হচ্ছে মানে কি, সবাই আর কি, মানে এদিকে অ্যাডভোকেট আর ওদিকে পুলিশ অফিসাররা সব কাগজ টাগজ নিয়ে ছোটাছুটি হচ্ছে। মানে আমাকে কাগজ দেখে, মানে ব্যাপারটা ঠিক আছে দিদি, তুমি কাগজ না দিদি, আমি কাগজ নিচে লেখালেখি হয়ে যাক, আজকে এখানে ব্যাপারটা মিটে যাক, যা হবে ডিসপোজ অফ এখানেই হয়ে যাবে, ডিসিশন এখানেই হয়ে যাবে, তুমি তোমার লিখে দাও, আমি আমার লিখে দিচ্ছি, ব্যাস। আমি তখন বললাম, তুমি বা তোমরা আমাকে লিখে দিতে বললে আর সঙ্গে সঙ্গে আমি লিখে দিলাম? আমি হয়তো একজন ব্যক্তি যেটা হয়তো বাইরে হাইলাইট করলাম, কিন্তু এই বিষয়ের মধ্যে তো অনেক মানুষ ঢুকে বসে আছে, তাই না? গোটা দেশের মানুষ এই বিষয়টা, হ্যাঁ, এই গোটা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে। তো সুতরাং আমি একার সিদ্ধান্তেই আমি একটা কমপ্লেন করলাম, আবার একার সিদ্ধান্তেই আমি এখানে লিখে দিয়ে বেরিয়ে গেলাম, এটা তো হবে না বাবু। আমাকে তো একটু সময় নিতে হবে, আমারও তো টিম থাকতেই পারে, থাকুক না থাকুক, আমাকেও তো সময় নিতে হবে 2 দিন। না দিদি, তুমি বুঝতে পারছো না, আমি টাকা নিয়েছি তাই আমি বলছি। আমি বলছি, তুই টাকা নিয়েছিস, তুমি টাকা নিয়েছো, তুমি টাকা নাও না কেন, তুমি একবার টাকা নিয়েছো, তুমি আরো 10 বার টাকা নাও, তোমার ক্লায়েন্ট তো, তোমার ক্লায়েন্ট, আর সে টাকা দেওয়ার মতন ক্যাপাবিলিটি তার আছে। এবার সেক্ষেত্রে এবার পুলিশের যখন ওই কথাটা আমাকে যখন বলছে যে অ্যাডাল্ট সে করতে পারে, আমি তখন বললাম যে দেখুন, আপনি কি আপনার বাড়ির মেয়ে মহিলাদের কি এটাকে অ্যালাউ করবেন? না, আমি অ্যালাউ করবো না। যে কেন করবেন না? এটা যদি কোনো ব্যাপার না হয়েই থাকে, তাহলে আপনি কেন অ্যালাউ করবেন না? না, উনি অ্যাডাল্ট, উনি ওনার ইচ্ছায় যদি করতে পারেন তো উনি তার করবেন, সেক্ষেত্রে তো কারোর কিছু বলার নেই। মাইনর হলে না একটা ব্যাপার ছিল, কিন্তু উনি যেহেতু উনি অ্যাডাল্ট, সেক্ষেত্রে তো কিছু বলার নেই। তো এটা তো বিচারের ব্যাপার, বা এটা তো সিদ্ধান্ত নেবে মেটা। বক্তব্য হচ্ছে ওই অফিসার, একমাত্র একজনই অফিসার কথা বলেছেন, বলতে চাইছেন যে সিদ্ধান্ত নেবেন মেটা, কারণ এটা মেটা, হ্যাঁ মেটা হতে পারে। তো কারণ আমি টোন শুনে তার আমি ব্যাপারটা বলতে পারবো না, আর ওইভাবে বলাটা উচিত নয়, আমি বলবো না। ওরা বলেছে মানে যে আমাকে বলতে হবে, সেটা আমি মনে করি না সেটা ঠিকঠাক। তো বিষয়টা হচ্ছে, আমাকে যখন বারবারই বলছে যে এটা মেটা সিদ্ধান্ত নেবে, আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, তখন আমি বললাম, ওই অফিসারকেই বললাম যে দেখুন, সবকিছুরই বিচার হয় আইনের জায়গায়, কোর্টে গিয়ে বিচার হয়, বোথ পার্টি অ্যাডভোকেটরা সওয়াল জবাব করে, আইনের বিষয়বস্তু যেটুকু জজের সামনে তুলে দেওয়া হয়, যেটুকু এভিডেন্স তুলে দেওয়া হয়, সেইটুকুর ওপরে ভিত্তি করে বিচার হয়। বিচার ব্যবস্থা, বিচারের কাঠগড়াতে গিয়ে বিচার হয়। তাহলে আপনি কি বলবেন লোকালয়ের মাঝখানে জনসমক্ষে কেউ একজন একজনকে মার্ডার করে দিল, সবার মাঝখানে সবার সামনে একজন একজনকে মার্ডার করে দিল, তাহলে যে মার্ডার করলো পাবলিক কি তাকে কবে কোর্ট পর্যন্ত যাবে, কবে এসে পুলিশ এসে অ্যারেস্ট করবে, পাবলিক কি ততক্ষণের জন্য চুপ করে থাকবে? আপনি কি মনে করেন? একটা উত্তরও দেননি, একদম চুপ করে গেলাম। যে আপনি বলুন এটা, যে পাবলিকের মাঝখানে মার্ডার করেছে,
কবে কোর্ট পর্যন্ত যাবে তার জন্য অপেক্ষা করবে? কখন পুলিশ আসবে তার জন্য অপেক্ষা করবে পাবলিক? পুরো বিষয়টা পাবলিককে নিয়ে হচ্ছে। সোশ্যাল মিডিয়া মানেই পাবলিক, সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে সর্বসাধারণের জায়গা। এটা কিন্তু কোনো পতিতালয় নয়। এবার ঘটনা হচ্ছে 2-5 জন আর 2-10 জনের জন্য তো কোটি কোটি মানুষের ক্ষতি করা যায় না, তাই না? এই তো কদিন আগে একটা বাচ্চা মেয়ে, তাকে তো এই পাবলিকই তো টাকা তুলে দিল, তাই না? তো এইরকম প্রচুর মানুষের ক্ষেত্রে পাবলিক টাকা তুলে দেয়, সহযোগিতা করে, সাহায্য করে। সেখানে যেখানে পাবলিকেরই প্ল্যাটফর্ম এটা, সেখানে পাবলিককে উপেক্ষা করে তো সবকিছু করা যায় না। আমি পাবলিককে উপেক্ষা করে করবো কেন? আজকে এত পাবলিক বা এত জনগণ, এত বন্ধুরা যখন আমাকে সাপোর্ট দিচ্ছে, তখন তাদের মতামতের বাইরে গিয়ে আমি হুট করে এখানে একটা সই করে দিয়ে চলে গেলাম, পিটিশন করে দিয়ে গেলাম, আমি তো সেটা করতে পারবো না। তখন ওরা বাইরে বেরিয়ে এসে, এবার দুই অ্যাডভোকেটের মধ্যে যখন আমাদের বাইরের মানে রুমের বাইরে এসে যখন কথা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, এবং সেটা ওদের খুব একটা ভালো লাগছে না, কারণ ওরা হায়ার করেছে উকিলকে। এবার সেক্ষেত্রে সে সঙ্গীতাদি করে যতই ইয়ে করুক না কেন, সেটা তাদের ভালো লাগছে না, লাগবে না, এটাই স্বাভাবিক। তো আমি সেটা না ওদেরকে বুঝিয়ে দিলাম যে দেখো, এটা তো আমাদের প্রফেশনাল ফিল্ড, তো আমরা না কোর্ট রুমের মাঝখানে তর্ক তর্কি, ঝগড়া ঝাঁটি, মারামারিও করে নিতে পারি যে যার ক্লায়েন্টের জন্য, কিন্তু যখনই কোর্ট রুমের বাইরে আমরা বেরিয়ে আসি, আমরা কিন্তু গলা জড়িয়ে, গলা কাঁধে হাত দিয়ে কিন্তু বেরিয়ে, কেন এটা আমাদের প্রফেশনাল সাইড, এটা আমাদের প্রফেশনাল মেন্টালিটি, কারণ আমাদের এটাই আমাদের সিস্টেম। তারপরে হচ্ছে ওই যে কালকে একটা ওরা পোস্ট করেছে, কিছু ভিডিও করে পোস্ট করেছে, তার মধ্যে ওই যে লিকার চায়ের যে ওইটা ছবিটা ওখানেই আমাকে দেখাচ্ছে যে মানছি এটা আপনি চা খাচ্ছেন, কিন্তু আমরা এটা হাইলাইট করবো আপনি মদ খাচ্ছেন। মানছি আপনার প্রোফাইল ঘাটলে একটা কিছু খারাপ বেরোবে না, এটা আমরা মানছি, এখানেই মানছি, কিন্তু আমরা কিছু কিছু জিনিস তুলে আপনাকে এমন জঘন্য জায়গায় পৌঁছিয়ে দেবো, আপনি তখন মুখ দেখাতে পারবেন না। আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে, যদি আপনি এখানে একটা সই করে দিয়ে যান, বা আপনি যদি এখানে যদি স্টপ করে দিয়ে যান, তাহলে আমরা কিছু করব না, তাহলে আমরাও কিন্তু এই নোংরামোটা করে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু আপনার মুখটাকে কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরবো, কারণ আমাদেরও তো কিছু ফ্যান ফলোয়ার আছে। মানে ওখানে আমাকে থ্রেটই করা হয়েছে। তো আমি তখন বললাম যে দেখো বাবু, নর্দমা পরিষ্কার করতে নামবো, এতটুকুও পায়ে আমার নর্দমার কাদা লাগবে না, সেটা তো কখনো হয় না। তো আমি যখন নর্দমায় নামার সিদ্ধান্তটা যখন নিয়েছিলাম, আমি জানি আমার পায়ে, আমার গায়ে, আমার জামায় এতটুকু হলেও কাদা লাগবে, মাগ লাগবেই, সেটা জেনেই আমি এই কাজে নেমেছি। আর আমার প্রোফাইল ঘেটে তোমরা যদি কিছু বের করতে পারো, যদি হাইলাইট করতে পারো, করো। তোমরা ইন্ডিকেশন দিচ্ছ আমার ব্যক্তিগত জীবন নিয়েও তোমরা যদি কিছু বলতে চাও, তাতেও বলো, কারণ আমি এমনই একটা ব্যক্তি, আমার গোটা জীবন হাঁটলেও কেউ এই উদাহরণটা দিতে পারবে না, এটা আমি তোমাদেরকেই বলছি, সংবাদ মাধ্যমের মধ্যে থেকেই বলছি, এই এক্সাম্পলটা কেউ তুলে ধরতে পারবে না যে আমি কোনো অসৎ কাজ নিজে করেছি আর কোনো অসৎ কাজে নিজের সঙ্গ দিয়েছি। অন্যায়ের প্রতিবাদ আমি সারা জীবন করে এসেছি, আর অন্যায়কে কোনোদিন আমি সাপোর্ট দেইনি, সেটা নিজের জীবনেই হোক আর বাইরের ক্ষেত্রেই হোক, আমি কখনোই অন্যায়কে সাপোর্ট দেইনি। আর সেটা দেইনি বলে আজও আমি পিঠে শিরদাঁড়া সোজা রেখে চলি আর মাথা উঁচু রেখে বলি। আমি বলছি ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে সত্যি, যে ঘটনা ঘটছে, এই যে সঙ্গীতা দাস আইনজীবী আমার সঙ্গে দাঁড়িয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখুন, আমি যদি তাদেরকে মানে ছবি নাও দেখাই, আপনারা এই মুহূর্তে বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আমরা কথা বলছি আর কাদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমি বলছি দিদি, প্রশাসনের যদি এই নক্কারজনক ভূমিকা হয়, সেই প্রশাসনকে আবার এক্সপোজ করছেন উনারাই। আমরা ব্যবহারও করছি না তাদের ক্লিপিংস, আমি জানি না থানা লক্ষ্য রেখেছে কিনা তাদের যে ক্লিপিংসটাকে হ্যাঁ হ্যাঁ করে ভাইরাল করে দেওয়া হয়েছে, সবটা বুঝলেন তো? মানে পুলিশের থানারটাও কন্টেন্ট উনাদের কাছে, মানে থানার ওই কথোপকথন অফিসারদের সাথে, সেটাও ওনাদের কাছে কন্টেন্ট হিসেবে ধরা হতে পারে। তার মানে আর কি কি কন্টেন্ট ওই পুলিশ অফিসাররা গিয়ে কবে বুঝবে আমি ঠিক বলতে পারছি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সঙ্গীতা দাস, আপনি কি লড়াই থামিয়ে দেবেন? আপনি কি না, লড়াই থামিয়ে দেবো না, কারণ কি না, আমাকে এমনও প্রশ্ন করা হয়েছিল, দিদি বেছে বেছে আমাকে কেন বেছে নিয়েছো? আমি বললাম, আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখো, বড় ক্রিয়েটার তোমরা বড় ক্রিয়েটার, তোমরা যেটা ক্রিয়েট করবে সেটাই বাইরে ট্রেন্ডিং হবে। আজকে সামান্য হলুদ জল যদি ট্রেন্ডিং হতে পারে, তা তুমি যদি নিজের শরীর দেখিয়ে যদি তুমি লক্ষ লক্ষ টাকা কামাও, তা যা দিন আনা দিন খেতে হয়, যার মানে হাঁড়িতে আজকে চাল উঠবে কি উঠবে না তাকে চিন্তা করতে হয়, সেও তো দেখবে সহজ সুলভ রাস্তা, তাই না? তো তোমরা বড় বড় ক্রিয়েটার, তোমরা যদি এটাকে সহজ রাস্তা হিসেবে ধরে নাও, তাহলে তো তোমাদের দেখা দেখি আর সবাই ধরবে ট্রেন্ডিং, সেটা তো ট্রেন্ডিং। তো তোমরা ট্রেন্ড করছো, তোমরা বড় বড় ক্রিয়েটাররা ট্রেন্ড করছো, আমি থামাবো না। কারণ কি না, আমি জানি জঞ্জালে নেমেছি, আর জঞ্জাল পরিষ্কার করতে গেলে একটু কাদা মাটি লাগবে,
আর একটু কাটা লাগবে, একটু গাছের আঁচড় লাগবে, এগুলো লাগবে লাগবে জেনেই আমি নেমেছি। তারপরেও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার গোটা ইতিহাস ঘেটেও যদি কেউ বলতে পারে যে আমি এই অন্যায়ের সঙ্গে আমি আপোষ করে চলেছি, সেই ব্যক্তি জীবনেই হোক আর প্রফেশনাল কেরিয়ারেই হোক আর যেখানেই হোক, যার জন্য আমি পিঠে শিরদাঁড়া সোজা রেখে চলতে পারি, মাথা উঁচু রেখে বলতে পারি।